প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনা কালীন এই মহামারী দুর্যোগে তোমাদের কলেজের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। 16 মার্চ পর্যন্ত তোমাদের ক্লাস হয়েছিল। এরপর তোমাদের যে বন্ধ হলো, আর অনেক দীর্ঘ একটা বন্ধ যাচ্ছে। তোমাদের মোটামুটি তোমাদের সব কিছু পড়ানো হয়েছে, তারপরেও তোমরা হয়তো অনেক কিছু ভুলে গেছো। তোমরা সবাই ভালো থেকো। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখা চালু রাখবে। এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যে বাড়তি সময় পেয়েছো, সেই বাড়তি সময়টা তোমরা কাজে লাগাবে। তোমরা যদি পারো একটু মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো। বিভিন্ন সরকারি কলেজ টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে তোমরা কিছু মডেল টেস্ট বাসায় যদি নিজে দাও, নিজেকে নিজে যাচাই করো, তাহলে তোমরা মোটামুটি অনুশীলনের মধ্যে থাকবে। আর প্রথম বর্ষের সমাপনী পরীক্ষাটা আপাতত হয়নি, হয়তো সেটি হবে খুললে। প্রথম বর্ষ ছাত্রীদের আমি সিরাজউদ্দৌলা পড়াচ্ছিলাম। আজকে আমি অনলাইন ক্লাস হিসেবে, আমার প্রথম ক্লাস হিসেবে আজকে তোমাদের সামনে আসলাম অনেক দিন পর। আমার পরিচয় নতুনভাবে দেওয়ার কিছু নেই। মোহাম্মদ ফারুক মুর্শেদ, বাংলার প্রভাষক, 5 এস এম নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ। তোমাদের আমি আজকে সিরাজউদ্দৌলা নিয়ে কিছু আলোচনা করব। আসলে একটা ক্লাসের মধ্যে সিরাজউদ্দৌলা নাটকটি শেষ করা সম্ভব নয়, কারণ তোমরা জানো এটি 4 অঙ্কে রচিত, 12টি দৃশ্য আছে। এটা অনেকগুলো ক্লাস নিতে হবে। সিরাজউদ্দৌলাতে অনেকগুলো চরিত্র আছে। নাটকের কোন ধরনের নাটক, সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক, সিরাজউদ্দৌলা নাটকের লেখকের পরিচিতি, নাটকের শ্রেণীবিভাগ, নাটকের গঠন কাঠামো। আর তোমরা জানো এই নাটকটি রচিত হয়েছে পলাশী যুদ্ধের পটভূমিতে। পলাশী যুদ্ধের একটা ইতিহাস, একটা বিস্তারিত ইতিহাস আমাদের জানা দরকার, কারণ পলাশী যুদ্ধের ইতিহাস না জানলে আমরা সিরাজউদ্দৌলা নাটকটি আসলে বুঝবো না। সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছেন সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা আর সিকান্দার এই দুইটি বানান তোমরা একটু লক্ষ্য করবে। সিরাজউদ্দৌলা নাটকটি অনেকে অনেকভাবে লিখেছেন, আর এই বানানটি ব্যবহার করেছেন। কেউ হয়তো ভেঙে লিখেছে, কেউ একসঙ্গে লিখেছে। তো তোমরা এই বানানগুলো একটু দেখবা, সিকান্দার বানানটাতে তোমরা ভুল করবে না। আমরা সিকান্দার আবু জাফর সম্পর্কে একটু জানবো। তোমরা লেখক পরিচিতি পড়ার সময় অবশ্যই লেখকের ছবিটা একটু দেখে নিবে। অনেক সময় তোমরা যে লেখকের লেখাটি
কবিতাটি বা গল্পটি, উপন্যাসটি তোমরা পড়েছো, কিন্তু তার ছবিটিই তোমরা দেখো নাই, সেটা কিন্তু ঠিক ভালো দেখায় না। সিকান্দার আবু জাফর 1919 জন্ম, 1975 মৃত্যু। সাহিত্যিক ছিলেন, সাহিত্য রচনার পাশাপাশি সাংবাদিকতাও করেছেন। পূর্ণ নাম সৈয়দ আল হাশেমি আবু জাফর মোহাম্মদ বক্ত সিকান্দার। কবি সাহিত্যিকদের ছদ্মনাম থাকে, তাদের পূর্ণ নাম থাকে, সেগুলো তোমরা ভালো করে শিখে নিবে। জন্ম 1919 সালের 19 মাস সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে। পিতার নাম সৈয়দ মোহাম্মদ হাশেম, তিনি পেশায় কৃষক ও ব্যবসায়ী ছিলেন। তোমাদের আসলে অনলাইন ক্লাসে আমি সুবিধার জন্য তোমাদের ছবি সংযুক্ত তথ্যবহুল আমি বিষয়গুলো তথ্য সমৃদ্ধভাবে বিষয়গুলো আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা একটা কাজ করবে, তোমরা এখান থেকে লিখে নিবে দরকারি জিনিসগুলো, অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমাদের প্রয়োজনীয় অংশটুকু তোমরা মোবাইলে বা তোমাদের কম্পিউটারে তোমরা সেভ করে নিবে। সিকান্দার আবু জাফরের পূর্বপুরুষরা কিন্তু পাকিস্তানের পেশোয়ারে ছিলেন। সেখান থেকে তার পিতামহ মৌলানা সৈয়দ আলম শাহ হাশেমি তেঁতুলিয়া গ্রামে এসে বসতি স্থাপন করেন। সিকান্দার আবু জাফরের লেখাপড়া একটু আসি আমরা। ওনার শিক্ষা জীবন সম্পর্কে উনি তালাবিদে ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পরীক্ষা দেন 1936। কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন। এরপর কলকাতার মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে 1939 সালে পেশাগত জীবন শুরু করেন। এরপর সিভিল সাপ্লাই অফিসে চাকরি করেন। সত্যেন্দ্রনাথ মজুমদারের গ্লোব নিউজ এজেন্সি নামক সংবাদ সংস্থায়ও কিছুকাল কাজ করেন এবং পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে জড়িত হন। মোটামুটি তিনি দৈনিক নবযুগ, ইত্তেফাক, সংবাদ, মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেন। তাছাড়া তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন 1957 থেকে 1970 সাল পর্যন্ত। 1958 সালে তিনি সমকাল মুদ্রণালয় নামে একটি ছাপাখানা ও সমকাল প্রকাশনী নামে একটি প্রকাশনালয় স্থাপন করেন। তার রচিত একটি গান তোমরা শুনেছ, আমাদের সংগ্রাম চলবে। গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। সিকান্দার আবু জাফর গদ্য ও পদ্য রচনায় সমানভাবে দক্ষ ছিলেন। সেটা আমরা ওনার রচিত সাহিত্যের দিকে যদি দেখি বুঝবো। কয়েকটি গ্রন্থ দেখি। উপন্যাস নাম পূরবী 1941 সালে, নতুন সকাল 1946 সালে, ছোট গল্প মাটি আর অশ্রু 1942, কবিতার বই প্রসন্ন প্রহর, তিমি প্রান্তিক, বৈরী বৃষ্টিতে, বৃশ্চিক লগ্ন 1971, বাংলা ছাড়ো 1971। এরপর আসি নাটকে। সিরাজউদ্দৌলা 1965। সিরাজউদ্দৌলার প্রকাশ সালটা তোমরা একটু মনে রাখবে, কারণ তোমাদের এটা খুব দরকার। সিরাজউদ্দৌলা 1965, মহাকবি আলাওল 1966। এই মোটামুটি সিকান্দার আবু জাফরের রচিত সাহিত্যকর্ম। এছাড়া অনুবাদ করেছেন
বার্নার্ড মালামুডের জাদুর কলস, সেন্ট লুইস সেতু, রুবায়েতে ওমর খৈয়াম। পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার। 21শে পদক পুরস্কারটা তিনি পেয়েছিলেন মৃত্যুর পর 1984 সালে। 1975 সালের 5ই আগস্ট ঢাকায় তার মৃত্যু হয়। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এই সিকান্দার আবু জাফর সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত একটি কিছু তথ্য আমি এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তোমরা স্ক্রিনে গিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নিবে। সিকান্দার আবু জাফরের বাড়িটি বর্তমানেও মোটামুটি বর্তমানে তার অবস্থা খুব একটা ভালোই আছে। তোমরা সিকান্দার আবু জাফরের বাড়িটা একটু দেখে নাও, আমি এখানে দেখাচ্ছি। সিরাজউদ্দৌলা নাটকের সেই প্রধান চরিত্র, ঐতিহাসিক চরিত্র সিরাজউদ্দৌলার একটা ছবি। এই ছবিটা ওনার তরুণ বয়সের ছবি। তোমরা যে ছবিটা সবসময় দেখো, আসলে এটা একটু ব্যতিক্রম, এটা তরুণ বয়সের ছবি। এবার সিরাজউদ্দৌলা নাটকের আমাদের প্রথম ক্লাসে আমরা একটু সিরাজউদ্দৌলা নাটকের ঘটন বিন্যাস, অর্থাৎ এটি কয় অঙ্কে রচিত, দৃশ্য সংখ্যা কত, কোন স্থানে কোন ঘটনাটি হয়েছে, কত তারিখে হয়েছে, চরিত্রগুলো, ঘটনার একটু বিবরণ দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে গিয়ে আমি তোমাদের সিরাজউদ্দৌলা নাটকের ঐতিহাসিক চরিত্রগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার পরবর্তী ভিডিওতে তোমরা পলাশী যুদ্ধের একটা বিস্তারিত বিবরণ দেখবে। তাছাড়া ফোর্ট উইলিয়াম দুর্গ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কেও তোমাদের হয়তো অনেকের বেশি ধারণা নেই। আমি সেই সম্পর্কে আমার পরবর্তী ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা 4টি। প্রথম অঙ্কে আসি আমরা। প্রথম অঙ্কে প্রথম দৃশ্যটি ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গের ছবি সহ আমি বিস্তারিত পরে তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি তোমাদের বিভিন্ন তথ্য দিব। প্রথম দৃশ্যটি শুরু হয়েছে ফোর্ট উইলিয়াম দুর্গ। এটা ঘটনাটি হলো 1756 সালের। তোমরা সিরাজউদ্দৌলা পড়ার সময় তোমরা একটা জিনিস তোমরা অনেকটা তোমাদের গণ্ডগোল হয়ে যায়, সেটা হলো সিরাজউদ্দৌলা নাটকের শুরুর দিকে কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ, অর্থাৎ যুদ্ধ হয়েছিল একটা। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিল সিরাজউদ্দৌলা তার সৈন্যদল নিয়ে। সেটি আবার শেষে 1757 সালে পলাশীর যুদ্ধের কথা আছে। তো শুরুটা হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধটা নিয়ে। এটা 1756 সালের জুনের 19 তারিখে। এইখানে হয়েছিলটা কি, নবাব কর্তৃক ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করা হয়েছিল। কারণ নবাবের একটা সন্দেহ হয়েছিল যে ইংরেজ বাহিনী এখানে কি করছে, গোলাবারুদ অস্ত্র, তারা গোলাবারুদ অস্ত্রগুলো মজুত করছে। ওরা যে কোনো মুহূর্তে কি করতে পারে, নবাবের বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করতে পারে। সেজন্য তিনি ওয়াটস এবং হলওয়েলকে ডাকলেন, ডেকে তাদেরকে ষড়যন্ত্রের পথ পরিত্যাগ করতে বললেন। নবাবের সৈন্যবাহিনীর তাড়া খেয়ে কিন্তু সেখানে কোম্পানির সৈন্যরা কলকাতা ছেড়ে ফোর্ট উইলিয়াম জাহাজে চলে গিয়েছিল। এটা প্রথম দৃশ্যের ঘটনা। এখানে চরিত্র হিসেবে দেখছি ক্যাপ্টেন ক্ল্যাটন, ওয়ালি খান, জর্জ, হলওয়েল, অমিচাঁদ, মীর মর্দান, মানিকচাঁদ, সিরাজ, রায়দুল্লভ, ওয়েটসকে। দ্বিতীয় দৃশ্যে দেখি তারা পালিয়ে গিয়ে কলকাতার ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছে। সেটা হলো 1756 সালের জুলাই 3 তারিখের ঘটনা। এখানে
নতুনভাবে দেখছি কিলপ্যাট্রিককে। ড্রেক তো আগে ছিল, কিলপ্যাট্রিক ওখানে দেখছি উনি ড্রেক কিলপ্যাট্রিক তারা দলবলসহ ভাগীরথী নদীতে ভাসমান জাহাজে আশ্রয় নেয়। চরম দুরবস্থার মধ্যে তাদের দিন কাটতে থাকে, কারণ তোমরা দেখেছ যে নবাব ওখানে সওদা পাতি লেখা আছে, মানে নবাব চাচ্ছে ইংরেজদের কাছে কেউ যাতে কোনো কিছু আর কি না করে, বিক্রি না করে। সওদাপাতি কেউ বিক্রি করতে পারবে না বলে নবাব একটা নির্দেশনা দিয়েছে। সেজন্য ইংরেজদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিল, তারা অনাহারে দিন যাপন করছিল জাহাজে, এবং সেখানে কয়েকজন মারা গিয়েছিল। কিন্তু এত কিছুর পরও কিন্তু তারা ষড়যন্ত্রের যে যে চক্রান্তর সেই চক্রান্ত কিন্তু তারা চালিয়ে গেছে। জাহাজে বসে কিন্তু তারা দেশীয় বিশ্বাসঘাতকদের সহায়তা নিয়ে নতুনভাবে নতুন পরিকল্পনা করলো কীভাবে কলকাতাকে আবার তাদের দখলে নেওয়া যায় সেটাই। পরবর্তীতে আমরা দেখি তৃতীয় দৃশ্যে এসে সেটা সিরাজউদ্দৌলার খালাম্মা ঘসেটি বেগমের বাড়ি। অক্টোবরের 10 তারিখ 1756 নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার জন্য ঘসেটি বেগম গভীর ষড়যন্ত্রে নিয়োজিত। নিজের বাড়িতে সহচরদের ডেকে তিনি ষড়যন্ত্র করছিলেন। ষড়যন্ত্রে কারা কারা ছিল? রাজবল্লভ ছিল, জগৎ শেঠ ছিল, রায়দুল্লভ ছিল। কিন্তু যেখানেই ষড়যন্ত্র সেখানেই কিন্তু সিরাজউদ্দৌলা গিয়ে হাজির হয়। কারণ তোমরা জানো সিরাজউদ্দৌলার একজন গুপ্তচর ছিল রাইসুল জোহালা, যার অপর নাম, যার একটা নাম আছে নারায়ণ সিং। সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খবরগুলো সিরাজউদ্দৌলাকে দিয়ে দিত আগেই, সেজন্য সিরাজউদ্দৌলা যেখানে ষড়যন্ত্র হতো সেখানে গিয়ে হাজির হতো। তারপর মোহনলালও কিন্তু বেশ অনেক গুরুত্বপূর্ণ খবরগুলো সিরাজউদ্দৌলাকে দিত। সিরাজ কিন্তু ঘসেটি বেগমের বাড়ির জলসা ভেঙে দিয়েছিল এবং ঘসেটি বেগমকে নিজ প্রাসাদ থেকে বের করে দিয়েছিল এবং নিজের মায়ের সঙ্গে দরবারে নিয়ে এসেছিল। এই ঘটনার পর সিরাজকে অভিশাপ দিয়েছিল ঘসেটি বেগম। আসলে সিরাজের খালার মতিঝিল প্রাসাদের ছবি আমি তোমাদের পরবর্তী ক্লাসে দিব। ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণের সময় আমি মতিঝিল প্রাসাদটা অনেক সুন্দর ছিল, বিশাল এরিয়া, বিশাল এলাকা এটা। তো সেই প্রাসাদ থেকে যখন ঘসেটি বেগমকে সরিয়ে নিয়ে গেল তখন সে অনেকটা ক্ষুব্ধ হয়ে গেল সিরাজের উপর। প্রথম অঙ্কের সারসংক্ষেপ আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু এখান থেকে লিখে নিবে। আমি প্রথম অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়ে এখন আলোচনা করব। তোমরা দেখেছ তোমাদের সিরাজউদ্দৌলা পড়ার সময় তোমরা কিছু শব্দ নিয়ে এখানে সমস্যায় পড়ো। এখানে ইংরেজি শব্দের পাশাপাশি সংস্কৃত বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন তাম্রকূট তামাক, তাম্বুল পান, দৌলতকে লিখেছে দত্তলত। রোশনাই শব্দের অর্থ জ্যোতি, আলো। ইংরেজি শব্দ আছে অনেকগুলো, গ্রেসাস অর্থাৎ দয়াশীল, সেলিব্রেট উদযাপন, এগুলো তোমরা পারবে, সমস্যা হবে না। তারপর স্কাউন্ড্রেল শব্দটা ব্যবহার করা হয়েছে, নীচ মানা, ইতর, নীতিবর্জিত মানুষ। আরেকটা শব্দ একরার নামা অর্থাৎ স্বীকার নামা, কবুল নামা, এটা একটু দেখতে পেলাম। আর্দালি শব্দটাকে ইংরেজরা বলার সময় একটু আর্ডালি বলেছে, আর্দালি এটা হলো চাপরাশি বা পিয়নকে বলা হয়। এভাবে তোমরা এখান থেকে মোটামুটি শব্দার্থগুলো লিখে নিবে।
তোমাদের বইয়ে কিন্তু শব্দার্থ দেওয়া নেই, আমি এটা সংগ্রহ করে এখানে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নিবে। আমরা এখন দ্বিতীয় অঙ্কে আমরা এখন সিরাজউদ্দৌলার দ্বিতীয় অঙ্কে চলে যাব। দ্বিতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা 3টি। প্রথম দৃশ্যটি নবাবের দরবারে, এটা হলো 1757। আমরা এখান থেকে 1757 সালে আসলাম দ্বিতীয় অঙ্কে, মার্চের 10 তারিখ। এখানে এসে কি দেখলাম? এখানে এসে দেখলাম সিরাজউদ্দৌলা দরবারে বসে আছে। তিনি প্রতিজ্ঞা নিয়েছেন যে তিনি কি করবেন, ষড়যন্ত্রকারীদের শাস্তি দিবেন। সভাসদকেও ডাকলেন এবং সঙ্গে সঙ্গে কোম্পানির প্রতিনিধি হিসাবে তিনি কিন্তু ওয়ার্ডসকে ডাকলেন। আমি একটু দ্বিতীয় অঙ্কে তিনি ওয়ার্ডসকে ডাকলেন। ওয়ার্ডসকে ডাকার উদ্দেশ্য হলো একজন উৎপীড়িত ব্যক্তির কথা এখানে আছে, যিনি লবণ চাষ করতেন, কিন্তু তার লবণ টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল। তার পোয়াতি বউর উপর নির্যাতন হয়েছিল এবং তার নখের ভেতরে খেজুর কাটা ফুটিয়ে দিয়েছিল। এটা একটা বিষয়, নিরীহ প্রজার উপর ইংরেজরা অত্যাচার শুরু করে দিয়েছিল। এটা সিরাজউদ্দৌলা মেনে নিতে পারেনি, তাই ইংরেজের প্রতিনিধি ওয়ার্ডসকে তিনি ডেকে এনে দরবারে সবার সামনে এর কৈফিয়ত চাইলেন যে কেন এরকম আমার নিরীহ প্রজার উপর কেন এরকম নির্যাতন করা হবে। আসলে উৎপীড়িত ব্যক্তিটি কুটিয়াল ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে চায়নি, সেই জন্য তার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। কোম্পানিকে লবণের ইজারাদার হিসাবে নিয়োগ দিয়েছিল, কারণ সিরাজউদ্দৌলাকে বোঝানো হয়েছিল যে যদি ইংরেজরা লবণের ইজারাদারি করে এবং রাজস্বের পরিমাণ বাড়লে অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। কুটিয়াল ইংরেজরা পাইকারি দরে লবণ বিক্রি করতে চায়নি বলে কৃষকটিকে, লবণ চাষিটিকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, পোয়াতি বউটাকে নির্যাতন করেছে, বউটা মরে গেছে। এই হলো ইংরেজদের নির্যাতনের ছবি। সেই কৈফিয়ত চাইল ওয়ার্ডসের কাছে। এবং এই সুযোগে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে চন্দননগরে ফরাসি অধিকৃত, এটা ছিল ফরাসিদের অধিকৃত অঞ্চল, সেখানেও আক্রমণ করেছে ইংরেজরা আলীনগরের সন্ধিটা খেলাপ করে, অর্থাৎ আলীনগরের সন্ধি উপেক্ষা করে তারা ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে। এই বিষয়টিও তিনি কেন এরকম হলো জিনিসটা জানতে চেয়েছেন সিরাজউদ্দৌলা। মোটামুটি এই দৃশ্যে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। পরবর্তী দৃশ্যে এসে আমি আর একটু বলি, প্রথম এই দৃশ্যটিতে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কি নবাব সিরাজউদ্দৌলা সবাইকে শপথ করিয়েছেন, যারা মুসলিম ছিল অর্থাৎ মির্জাফর, ওদেরকে কোরআন শরীফ এবং রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ এদেরকে তামা, তুলসী, গঙ্গা জল ছুঁয়ে শপথ নিতে বললেন যে তারা দেশের সঙ্গে আর কি করবেন না, বেইমানি করবেন না। তারাও কিন্তু শপথ নিয়েছিল। কিন্তু পরবর্তী দৃশ্যে গিয়ে দেখি যতই ধর্মীয়ভাবে তারা বিধিবিধান মেনে শপথ নিলেন, কিন্তু শপথের পরে মির্জাফরের বাড়িতে আবার গোপন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। সকলের চিন্তা একই ছিল, তারা সিরাজকে গদিচ্যুত করবে, সিংহাসনে দেখতে চায় না, কারণ সিরাজ থাকলে তাদের অনেক অসুবিধা হচ্ছে, তারা টাকা পয়সা অর্থনৈতিকভাবে তারা লাভবান হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তারা সবাই মোটামুটি সিরাজকে গতিচ্যুত করতে চাচ্ছে।
এরপর তৃতীয় দৃশ্যে এসে দেখি মির্জাফরের ছেলে মিরনের আবাসে এসে আবার সে একই ধরনের গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে মূল পলাশী যুদ্ধের পরিকল্পনাটা করা হয়েছিল। উচ্চাভিলাষী রায়দুর্লভ সেখানে গিয়েছিল। তারপর অমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ সবাই সেখানে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছিল। ক্লাইভ গিয়েছিল সেখানে। ক্লাইভ অবশ্য মহিলার পোশাক পরে মেয়ে এসে যে ওখানে গিয়েছিল যাতে কেউ সন্দেহ না করে। এই মিরনের আবাসে মিরনের আবাসে যে চুক্তিটা তাদের মধ্যে হয়েছিল সেটাই মোটামুটি পলাশীর যুদ্ধে কার কী ভূমিকা, অথবা সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে পরাজিত করার পর কে কত টাকা পাবে সেগুলোর একটা চুক্তি হয়ে গিয়েছিল। কিন্তু উমিচাঁদকে ঠকানোর ব্যবস্থা করা হয়েছিল সেখানে জাল দলিল দিয়ে। উমিচাঁদ বেশি টাকা চেয়েছিল, উমিচাঁদ 30 লক্ষ টাকা চেয়েছিল, যেগুলো ক্লাইভ দিতে চায়নি উমিচাঁদকে। সেজন্য তাকে নতুন ফোন দিয়ে এটে তাকে কি করা হয়েছে, জাল দলিলে স্বাক্ষর দেখিয়ে মোটামুটি ওই সময়ে চুক্তিটা করা হয়েছিল। কিন্তু এই চুক্তিটার মধ্যে দিয়ে আসলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, কারণ এই দলিল অনুসারে নবাবের পতনের পর সিপাহসালার শুধু মসনদে বসবেন, অর্থাৎ সিপাহসালার ছিলেন মির্জাফর। মির্জাফর শুধু সিংহাসনে বসবেন, কিন্তু রাজ্য পরিচালনা করবেন কোম্পানি। দ্বিতীয় অঙ্কে কিছু শব্দার্থ দেখে নিই। তোমাদের আমি দ্বিতীয় অঙ্কের সারসংক্ষেপটা একটু এখানে দিলাম, তোমরা এখান থেকে দেখে নিবে। সারসংক্ষেপ, দ্বিতীয় অঙ্কের শব্দার্থর মধ্যে মোটামুটি অনেকগুলো শব্দার্থ আমি এখানে দিলাম, তার মধ্যে কয়েকটি শব্দের অর্থ তোমরা ভালো করে দেখে নিবা। নকিব, যেটা হলো নকিব হলো তুর্যবাদক, ঘোষক। বেনিয়ার জাত, অর্থাৎ ইংরেজদেরকে বলা হয়েছে তারা ব্যবসা করার জন্য এখানে এসেছিল, এরা ব্যবসায়ী জাত। তারপর খন্দ কাটা, অর্থাৎ খন্দ কাটা মানে গলা কাটা। তারপর তোমরা ইজারাদার, অর্থাৎ কর বা খাজনা আছে এমন জমির ইজারা নেই যে। এগুলো একটু দেখে নিবে তোমরা। আমরা এবার চলে যাব তৃতীয় অঙ্কে। তৃতীয় অঙ্কটি এই নাটকের সবচেয়ে বড় অংশ, অর্থাৎ এই অঙ্কটি অনেক বড়, দৃশ্য সংখ্যা 4টি, কারণ এখানেই পলাশীর যুদ্ধ হয়েছিল। পলাশীর যুদ্ধ শুরুর দিকে, যেটা জুনের 10 তারিখ থেকে জুনের 21-এর মধ্যে যে কোনো একটা দিনের কথা এখানে বলা হয়েছে। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের একটা বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু প্রতিটি দৃশ্যের সময়কাল, অর্থাৎ সেটা কয় তারিখের ঘটনা সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। তোমরা দেখবে এটার ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই, তারিখটা দেওয়া আছে। প্রথম দৃশ্যে লুৎফুন্নিসার কক্ষ, সেখানে তেমন যুদ্ধের বিষয় না, সেখানে হলো যে গসেটি বেগমকে তোমরা দেখেছো এর আগে, গসেটি বেগমকে মতিঝিল প্রাসাদ থেকে বের করে নবাবের দরবারে নিয়ে আসা হয়েছিল। আমিনা বেগমের সঙ্গে থাকবে, বোনের সঙ্গে বোন থাকবে, কিন্তু গসেটি বেগম এটা সহ্য করতে পারেনি। গসেটি বেগম নবাবকে, সিরাজউদ্দৌলাকে শয়তান ডেকেছে এবং নবাব সিরাজউদ্দৌলার সহধর্মী লুৎফাকে নানাভাবে অপমান করেছে। এই বিষয়গুলো এখানে এই দৃশ্যের মধ্যে দেখলাম। পরবর্তীতে দ্বিতীয় দৃশ্যে এসে আমরা দেখলাম সিরাজের পলাশী যুদ্ধের যে শিবিরটি ছিল সেই শিবিরে জুনের 22 তারিখ 1757 সালে কথোপকথন হচ্ছে যে যুদ্ধের পরিকল্পনাটা কীভাবে, পলাশীর যুদ্ধে কার কী ভূমিকা থাকবে, মোহনলালের কী ভূমিকা, মীর মর্দানের কী ভূমিকা,
সাপ্রে, ফরাসি সেনাপতি সাপ্রে কী করবে, তারপর মির্জাফর যুদ্ধে অংশ নিবেন কি নিবে না, এটা তাদের আগের থেকেই সন্দেহ ছিল। অর্থাৎ সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধের আগের দিন ও বেশি মানে নিদ্রাহীন অবস্থা, অর্থাৎ ঘুম আসছিল না। ভাবছিলেন মির্জাফর, রায়দুল্লভ, ইয়ারলুফত খা এরা যুদ্ধে অংশ নিবে কিনা, তো জীবন বাজি রেখে যুদ্ধ করবেন কিনা। এতে সিরাজের মানে এদের উপর সিরাজের বিশ্বাস ছিল না। কিন্তু কারণ মোহনলাল মির্জাফরের একাধিক চিঠি পেয়েছিল, যে চিঠিগুলোতে বিশ্বাসঘাতকতার নিদর্শন পাওয়া গেছে। মোটামুটি দ্বিতীয় দৃশ্যের মধ্যে যুদ্ধের পরিকল্পনা করা হয়েছে, কিভাবে সকালে যুদ্ধ করবে এরা। মোহনলাল নবাবকে একটা প্রস্তাব দিয়েছিল যে বিশ্বাসঘাতকদের যুদ্ধে অংশগ্রহণ করতে না দেওয়া, কিন্তু সিরাজ বলল না, এদেরকে চোখে চোখে রাখার প্রয়োজন। আসলে সিরাজউদ্দৌলা এখানে একটু ভুল করেছে, সে বিশ্বাসঘাতক জেনেও কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সঠিক সময়ে হয়তো সঠিক পদক্ষেপটা নিলে এই যুদ্ধের পরিণতি অন্যরকম হতো। তৃতীয় দৃশ্যটা বরাবরই পলাশির যুদ্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে যুদ্ধ হচ্ছে। যুদ্ধে নবাবের অনুগত বাহিনী মির্জাফরের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নিশ্চিত পরাজয়ের মুখে পড়েছিল। মীর মর্দান আর মোহনলাল যুদ্ধ করে যাচ্ছিল। প্রথমে ইংরেজরা পিছু হটে। যুদ্ধের প্রধান সেনাপতি মির্জাফর, সেনাপতি রায়দুল্লভ ও ইয়ারলুফত খা সৈন্য কিন্তু যোগ দেয়নি। এটাকে সাপ্রে বলেছে স্ট্যান্ডিং লাইক পিলার্স, অর্থাৎ তারা একটা পিলার যেমন স্থির দাঁড়িয়ে থাকে সেভাবে তারা দাঁড়িয়েছিল, তারা কোনো যুদ্ধই করেনি। অন্যদিকে নওয়ে সিং হাজারি নিহত হন। তার উপর আরেক দুঃখ, সেটা হলো নবাবের বারুদও বৃষ্টিতে ভিজে অগোছ হয়ে গেছে। এভাবে নবাবের পলাশির যুদ্ধে পরাজয় সচক্ষে দেখলেন। এরপর নবাব সেখান থেকে নতুনভাবে সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে মুর্শিদাবাদের দিকে চলে গেলেন। মুর্শিদাবাদে এসে নতুন করে সৈন্য সংগ্রহ এবং আত্মরক্ষার প্রস্তুতি নিতে চাইলেন, কিন্তু বরাবরের মতোই তিনি ব্যর্থ হলেন। পরে লুৎফুন্নিসার পরামর্শ গ্রহণ করে পাটনায় চলে যান। এটা মোটামুটি তৃতীয় অঙ্কের ঘটনা। তোমাদের আমি এখানে সারসংক্ষেপ দিচ্ছি, তোমরা একটু দেখে নিবে। তৃতীয় অঙ্কের সারসংক্ষেপ। তৃতীয় অঙ্কের কিছু শব্দ আছে, যেমন কমবক্ত, হতভাগ্য। কুর্নিশ অর্থাৎ নবাবকে সম্মান দেখাবার জন্য পিছনে হটে গিয়ে অবনত মস্তকে সালাম দেওয়া। সুরাহি, সুরাহি অর্থাৎ জলের কুজো। ইংরেজি শব্দগুলো দেখো, উইটনেস, কম্পেনসেট, এক্সেলেন্সি, ইডিয়ট। যে স্ট্যান্ডিং লাইক পিলার, এই জিনিসটাও এখানে আছে, তোমরা দেখে নিবে। পরাশ, পরাশ মেঝেতে পাতবার জন্য কাপড়ের আস্তরণ। আমরা চতুর্থ অঙ্কে চলে আসি। চতুর্থ অঙ্ক মোটামুটি চতুর্থ অঙ্কের বিষয় হলো সিরাজউদ্দৌলাকে হত্যার বিষয়টি এখানে দেখা হয়েছে। সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে হেরেছিলেন, এরপর তিনি পাটনায় চলে গিয়েছিলেন। জুনের 29 তারিখ মির্জাফরের দরবারে মির্জাফর সেদিন সিংহাসনে বসবেন, কিন্তু তিনি ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসতে চাইলেন, নিজে থেকে বসলেন না। এবং ক্লাইভ কিছু নজরানা নিয়ে আসলেন এবং ক্লাইভকে উপহার দেওয়া হলো। সেটা কি? সেটা হলো
পুরস্কার হিসেবে বার্ষিক 4 লক্ষ টাকা আয়ের জমিদারি ও 24 পরগনার স্থায়ী মালিকানা দান করেন। ঠিক এই সময়ে কাসিমের সৈন্যদের হাতে বগমান গোলায় সিরাজউদ্দৌলা বন্দী হয়েছিল। সেই কবরটি দরবারে নিয়ে আসা হয়। ক্লাইভ তখন পরামর্শ দেন যে সিরাজকে অতি শীঘ্রই কোথায় নিয়ে আসা হোক, মুর্শিদাবাদে নিয়ে আসা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক। দ্রুত সিরাজ হত্যার বাস্তবায়ন চেয়েছিল। আসলে ক্লাইভ চেয়েছিল তার ভবিষ্যতে যে যাতে আর এই সিংহাসন নিয়ে কোনো সমস্যা না হয়, অর্থাৎ মির্জাফর যে সিংহাসনে বসেছেন সেখানে যাতে আর কোনো বাধা না থাকে। ক্লাইভের নির্দেশে মিরন 10,000 টাকার মাধ্যমে মোহাম্মদী বেগকে সিরাজকে হত্যা করার জন্য রাজি করিয়েছিল। দুঃখজনক হলো মোহাম্মদী বেগকে কিন্তু সিরাজউদ্দৌলার পিতামাতা ছোটবেলার থেকে নিজের ছেলের মতো করে বড় করেছিলেন। সেই মোহাম্মদী বেগই জাফরাগঞ্জের কয়েদখানায় সিরাজকে হত্যা করেছিল। জাফরাগঞ্জের প্রায় অন্ধকার কক্ষে মিরন সিরাজকে শয়তান বলে আখ্যায়িত করেছে এবং বলেছে কি মির্জাফরের ঘোষণা অনুযায়ী সিরাজকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। সেটা সিরাজ কিন্তু আল্লাহ নাম নিয়ে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটি বলেই তার জীবনের অবসান ঘটল। তাকে কিন্তু মিরন মাথায় লাঠির প্রচণ্ড আঘাত করেছিল এবং মিরন খাপ থেকে ছুরি বের করে বারবার আঘাত করার মাধ্যমে সিরাজকে মেরেছিল। সিরাজ মৃত্যুর আগে মোহাম্মদী বেগকে বলেছিল, মোহাম্মদী বেগ তুমি এ কাজ করো না, তোমাকে আমার আব্বা আম্মা নিজের ছেলের মতো করে মানুষ করেছে, তুমি এ কাজ করো না। কিন্তু মোহাম্মদী বেগ টাকার লোভে পড়ে শেষ পর্যন্ত সিরাজকে হত্যা করলো। এখানেই মোটামুটি বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবন অবসান ঘটেছে। চতুর্থ অঙ্কের সারসংক্ষেপ তোমাদের আমি এখানে দিলাম, তোমরা একটু লিখে নিবে। ক্লাসটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখানে শব্দগুলো তোমরা দেখো, এখান থেকে লিখে নিবে। ফিনকি, ব্যাগে নির্গত সূক্ষ্ম রক্তধারা। ইংলিশ শব্দগুলো দেখবে, বার্চার, ক্লাউন, ফ্যান্টাস্টিক, ওভারওয়েলমড, কিলার, প্রিন্সেস, সিলি, সোলজার, টেরর, ট্রেটর, সিম্প্যাথি, এগুলো দেখবে। তারপর কিছু শব্দ যেমন কুর্নিশ, ইনাম, এরপর নাসরানা মানে উপঢৌকন, উপহার দেওয়া। মজলিস মানে সভা। রায়াত অর্থাৎ রায়াত বলা হচ্ছে প্রজাকে। তো এই শব্দগুলো তোমরা লিখে নিবে। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। তোমরা করোনাকালীন দুর্যোগে বাহিরে যাবে না, অপ্রয়োজনে বাহিরে যাবে না, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সঙ্গে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, নিয়মিত পড়ালেখা করো। খোদা হাফেজ।